ধারাবাহিকে শুরুতে দেখা যায় রূপাই তো পঞ্চুর মাথায় ওই বন্দুকের বাঁট দিয়ে একের পর এক মেরেই যাচ্ছে। পঞ্চু বলছে, রূপাই রে, আমার বন্দুক দিয়েই আমাকে মারছিস? রূপাই তখন পঞ্চুকে বলছে, আজকে তোকে এই বন্দুকের বাঁট দিয়েই মেরে মেরে ফেলবো। অপরদিকে দেখা যাচ্ছে রেহান তো আর সমস্ত গুন্ডাদের খুব মার মারছে, কোনো গুন্ডাই তো রেহানের সঙ্গে পেরে উঠছে না। রূপাই তো রেহানের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে, বলছে এ সুপারম্যান না হয়ে যেতেই পারবে না, এটাই সুপারম্যান। ঠিক তখনই দেখা যাচ্ছে একজন গুন্ডা পেছন থেকে রেয়ানের মাথায় একটা জোরে লাঠি দিয়ে আঘাত করে। রেয়ান তো পুরো মাটিতে লুটিয়ে পড়ে। গুন্ডাগুলো এবার ওখান থেকে পালিয়ে যায়। এরপর কিছুক্ষণ সময় কেটে যায়, রেহানের তো জ্ঞান ফিরে এসেছে। রূপাইয়ের মা রেহানকে বলছে, বাবা তুমি হসপিটালে চলো, তোমার মাথা থেকে অনেক রক্ত বেরোচ্ছে। রেহান তখন জানায় যে হসপিটালে যেতে হবে না, আপনাদের বাড়িতে যদি গজ কাপড় আর একটু ওষুধ থাকে তাহলে দিন, সেটা নিয়ে লাগিয়ে নিলেই হয়ে যাবে। এরপর রূপাই গিয়ে তুলো আর ওষুধ নিয়ে এসে রেহানের কাছে দেয়। রেহানকে বলছে, দেখি আমি লাগিয়ে দিই। রেহান তখন রূপাইকে বলছে, আরে বাবা তুমি পারবে না, নার্সিং ব্যাপারটা এতটা ইজি নয়, তুমি সবাইকে বার করে দাও, আমি নিজে নিজে ব্যান্ডেজ করে নিচ্ছি। এরপর রেহান তো রূপাইকে বলে বলে দেয় কি করতে হবে, আর রূপাই সেই সব ভাবে শুনে শুনে করছে। অন্যদিকে দেখা যাচ্ছে রূপাইয়ের মা আর তপনবাবু দুজনে আলোচনা করছে যে এই রকমভাবে ছেলেটা একদিন এলো আর এই অবস্থা ঘটনা ঘটে গেল। এখন জামাইয়ের বাড়ি থেকে যে কি বলবে লোকে কি জানি। তপনবাবু তখন রূপাইয়ের মাকে বলছে, বৌদি আমাদের না উচিত জামাইয়ের বাড়িতে ফোন করে সমস্ত কথাটা জানানোর। ফুলটুসি তখনই সেখানে গিয়ে বলছে, তুমি পাগল নাকি? এখন তুমি জানো না ওদের বাড়িতে ওই দুজন আছে যারা সবসময় গুটকাচালি করে? ওরা যদি একবার জানতে পারে না, পুলিশ নিয়ে এসে আমাদের হাজতবাস করিয়ে ছাড়বে। এই বলছি একদম চুপ থাকো তোমরা, কাউকে কিচ্ছু জানাতে হবে না। ওপরদিকে দেখা যাচ্ছে রেয়ান তো একটার পর একটা তুলে নিয়ে নিজের মাথার পেছনে একা একাই লাগাচ্ছে। রূপাই তো একটা সাইডে চুপ করে দাঁড়িয়ে আছে, কারণ রেহান তো রূপাইকে বকেছে। রেহানের খুব কষ্ট হচ্ছে নিজে নিজে লাগাতে, তাই তুলোটা হাত থেকে বারবার করে পড়ে যাচ্ছে, লাগাতে পারছে না রেহান। রূপাই তো এবার সেই সমস্ত কিছু দেখে খুব রেগে যায়, বলছে, দেখুন এতক্ষণ ধরে না আমি অনেক চুপ করে দেখেছি, সহ্য করেছি। আপনি হতে পারেন পৃথিবীর সব থেকে ভালো নার্স, তা বলে তো আপনার পেছনে দুটো চোখ লাগানো নেই যে পেছনেও তুলো লাগাতে পারবেন, আপনি ওষুধ লাগাতে পারবেন ঠিক করে। তাই মাথার পেছনে লাগলে আপনি কেন, স্বয়ং ভগবানেরও ক্ষমতা নেই যে নিজে নিজে ওষুধ লাগাতে পারবে। এখন আমি আপনার মাথার পেছনে ব্যান্ডেজ করে দেবো, আর সেটা আপনি মেনে নেবেন, না হলে না আমি দেখে নেবো আপনাকে। উপায় তো এবার রেহানকে বকে ঝোঁকে চুপ করিয়ে দেয়। রেহানকে বলে যে আপনি এবার বলুন তো পরপর কী করতে হবে, আমি করে দিচ্ছি। এরপর রেহান বলে বলে দেয় আর রূপাই সেরকম মতন করতে থাকে। এরপর রূপাই তো রেহানের মাথায় বেশ সুন্দর করে ব্যান্ডেজটা করে দেয়। রূপাই রেহানকে বলছে যে কি ভেবেছিলেন আমি কি শুধু বাস চালানো ছাড়া আর কিছুই পারি না? রেহান তখন রূপাইকে বলছে, থ্যাংক ইউ রূপাই। রূপাই এরপর রেহানের কানে কানে গিয়ে বলছে, এই সব গুণ ছাড়া না আমার আর একটা গুণ আছে, গোয়েন্দাগিরি। আজকে আপনি যেভাবে গুন্ডা পেটাচ্ছিলেন আমি শিওর যে আপনিই সুপারম্যান। বলুন এবার সত্যিটা, আপনার ব্যান্ডেজের দিব্যি কিন্তু বলুন। অপরদিকে দেখা যাচ্ছে মিশকা তো ছুটতে ছুটতে মানসীর ঘরে চলে এসেছে। মানসীকে বলছে একটা ভালো নিউজ আছে। মানসী তো খুব এক্সাইটেড, বলছে যে হ্যাঁ হ্যাঁ বল, কি নিউজ আছে দেখি। এরপর মিশকা নিজের ফোনটা বের করে মানসীকে দেখাচ্ছে যে রেহানের যে মাথা ফেটে আগের দিনের রাতে রক্ত বেরোচ্ছিল সেই ফটোটা মিশকা পেয়ে যায় কোথা থেকে। সেই ফটোটাই এখন মানসীকে দেখাচ্ছে। মানসী বলছে, ইস বাবারে, এটা তো অনেক ফেটে রক্ত বেরোচ্ছে রেহানের মাথা থেকে। দেখে তো মনে হচ্ছে কালকে রাতের ঘটনা। এত রক্ত বেরিয়েছে, বেঁচে আছে তো রেহান? মিশকা তখন বলছে, বেঁচে আছে মানে দিব্যি বেঁচে আছে। ভাবো একবার, এই যে রূপাইদের বাড়িতে গিয়ে রেহানের মাথা ফাতা ফেটে একাকার হয়ে গেল, কই ওদের বাড়ির লোকেরা একবারও কিন্তু ফোন করে আমাদের কিছু জানায়নি। মানসী এবার মিশকাকে খাটে বসায়, বলছে এবার কোনো কিছু আর তুমি না বাদ রেখে সব কিছু আমাকে খুলে বলো তো কি হয়েছে প্রথম থেকে। মিশকা এবার মানসীকে বলছে, আমি না মর্নিং ওয়াকের নাম করে সকাল সকাল রূপাইদের বাড়ির ওখান থেকে একটু ঘুরে এসেছিলাম, তাতে যদি কোনো ক্লু পাই রূপাইকে বাড়ি থেকে বের করার, সেই কারণে। এবার সেখানে গিয়ে আমি জানতে পারি যে ওদের পাড়ার লোকেরা বলছে যে কালকে নাকি রূপাইদের বাড়িতে ওই পঞ্চু নামের গুন্ডাটা গিয়ে রেহানের মাথা ফাতা ফাটিয়ে একাকার করে দিয়েছে। তুমি একটা কথা ভাবো, রূপায়ের বস্তির লোকেরা সকলে জেনে গেল ব্যাপারটা, কিন্তু আমরা এই বাড়ির লোকেরা কেউ কিচ্ছু জানতে পারলাম না। মানসী তো এবার বুদ্ধি দিচ্ছে, বলছে এই যে খবরটা আমরা পেলাম না, এইটা এবার মল্লিক বাড়িতে পুরো পেটোর মতন করে ফাটাতে হবে, বুঝলে তো? এবার দেখো না, এই যে ব্যাপারটা ঘটেছে এইটা নিয়ে বাড়িতে এমন তুলকালাম করব যে রূপায়ের বাস এই বাড়ি থেকে উঠে যাবে। চলো চলো আমরা ব্যাপারটা গিয়ে সকলকে জানাই, চলো। এই বলেই মিশকা আর মানসী বেরিয়ে পড়ে সকলকে জানানোর জন্য। অপরদিকে দেখা যাচ্ছে রূপাই আর রেহান তো রেডি হয়ে গেছে বাড়িতে ফিরবে বলে।
রূপাইয়ের মা তখন রেহানের কাছে গিয়ে বলছে, বাবা তুমি সুস্থ অবস্থায় এখানে এলে আর এখান থেকে যাচ্ছ তুমি এতটা মাথাটা ফাটিয়ে নিয়ে, তোমার বাড়ির লোক যে কি বলবে আমি জানি না। রেহান তখন বলছে, আরে বাবা বাড়ির লোক কি বলবে, আমি ওদেরকে বুঝিয়ে বাজিয়ে ঠিক বলে দেব, সামান্য তো মাথা ফেটেছে, 2-1 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে। এদিকে দেখা যাচ্ছে মিশকা আর মানসী তো সরাসরি ফটোটা নিয়ে জেঠুর হাতে দেখিয়ে দেয়। জেঠু ফটোটা দেখে বলছে, বাবা রেহানের তো ভালোই রকম চোট লেগেছে মনে হচ্ছে। এবার রেহানের মা তো খুব কান্নাকাটি করছে, বলছে, এই মিশকা রেহানকে কি হাসপাতালে নিয়ে গেছে? কোন হাসপাতালে নিয়ে গেছে রে, নিয়ে চ না আমাকে। মিশকা তো এবার কানে বিষ ঢালছে রেহানের মায়ের, বলছে, আরে বাবা ওরা কোনো হসপিটালে নিয়ে যায়নি, ওই পঞ্চু গুন্ডাটা ধরা পড়ার পর ওরা আবার ওই বস্তিতে রেহানকে রেখে দিয়েছে, কোনো ডাক্তার দেখাবার কোনো বালাই নেই। আরে বাবা তুমি বুঝতে পারছো না, রূপাই আর রূপাইয়ের ফ্যামিলির লোকেরা মিলে পুরো ব্যাপারটাকে গায়েব করে দেওয়ার চেষ্টা করছে। মানসী তখন গিয়ে বলছে, আরে বাবা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে, ভয় পেয়ে গেছে তো, ভয় পাবেই না বা কেন, একটা দিনের জন্য নিয়ে গিয়ে এই অবস্থা করেছে ছেলেটার। রিয়ানের মা তখন কাঁদছে হাউ হাউ করে আর বলছে, হায় ভগবান, আমার ছেলের নামে আমি এখন এই সব শুনছি, এইসব শোনার আগে আমি কেন মরে গেলাম না। ইয়া তো এবার গিয়ে রেহানের মাকে বোঝাচ্ছে, বলছে, কাকিমণি তুমি এরকম অযথা টেনশন করো না। ইয়া এবার মানসীকে বলছে যে, আন্টি দেখতে পাচ্ছ বাড়ির সকলে টেনশন করছে আর তুমি এদিকে বাড়িয়ে চাড়িয়ে কথাগুলো বলেই যাচ্ছ, তোমাকে এখন এইসব আজে বাজে কথাগুলো বলতেই হবে। মানসী তো তখন এবার চিৎকার করা শুরু করে দিয়েছে, বলছে, আমি বাড়িয়ে চাড়িয়ে কোথায় বলছি, ওর মাথাটা ফাটেনি, ওর মাথাটা পুরো দুটুকরো হয়ে গেছে। আচ্ছা বর্দা, আর একটা জিনিস তুমি লক্ষ্য করেছো, এই ঘটনাটা ঘটেছে 10-12 ঘন্টা হয়ে গেছে, ওদের বাড়ির লোকেরা কিন্তু একবারও ফোন করে জানায়নি আমাদের, রেহান বা রূপাই কেউ কিন্তু আমাদের জানায়নি। না না, আর একটা কি জানো তো, রেহান হয়তো আমাদের ফোনটা করতে চেয়েছিল, রূপাইয়ের বাড়ির লোকেরা আর রূপাই মিলে হয়তো ফোনটাকে রেহানের বাজেয়াপ্ত করে রেখেছে। আমি তখন তো এবার মানসীর মুখে ঝামা ঘষে দেয়, বলছে, নিজ বৌমা এইসব বদবুদ্ধি না এলে তোমার মাথাতেই আসবে, ওদের মাথাতে আসবে না। মানসীর তো এবার কানে বিষ ঢেলে হয়নি, এবার জুটেছে মিশকা। মিশকা জেঠুকে বলছে, আরে জানো আরও কি হয়েছে, কালকে ওই পঞ্চু তো রেহানের মাথায় বন্দুকও ধরেছিল। কথাটা শুনেই তো রেহানের মা খুব ভয় পেয়ে যায়, চিৎকার করে উঠে বলছে যে না। অপরদিকে দেখা যাচ্ছে রূপাইয়ের মা রেহানকে বলছে, তুমি না খুব ভালো, আমাদের মতন সাধারণ মানুষকে তুমি মানুষ হিসাবে গণ্য করো, তুমি সারা জীবন ভালো থেকো বাবা, আর আমরা না তোমার কাছে সারা জীবন কৃতজ্ঞ থাকবো। রেহান তখন রূপাইয়ের মাকে বলছে, মা আপনি এসব কথা কেন বলছেন? রূপাইয়ের মা তখন রেহানকে জানায় যে, আমার মেয়েটা জানো তো চির দুঃখী, ছোটোবেলায় বাবাকে হারিয়েছে তো, তারপর পড়াশোনার পাঠ কিছুটা করে চুকিয়ে দিয়েছিল, ওই একটা বাস নিয়ে তারপর বেরিয়ে পড়েছে, শুধু আমাদের মুখে দুটো ভাত তুলে দেবে বলে। তারপর ভাতের জোগাড় যেই হয়ে গেল, তারপর এবার কার কী লাগবে কার কী চাই সমস্ত কিছু পূরণ করার দায় ও নিজের মাথায় নিয়েছে।